রবি এমারসনের ফেবল আর নয়নতারা সেহগালের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই যে দুটো তোমাদের টেক্সটের কথা বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা প্রথম পার্বিক মূল্যায়নের জন্য। কেন ইম্পর্টেন্ট সেটা তো বলেই দেবো, এবং সেখান থেকে কোন অংশগুলো তোমাকে দেখতেই হবে সেটাও কিন্তু জেনে নিতে হবে। শুধুমাত্র টেক্সট অর্থাৎ সিন নয়, আনসিনের জন্য তোমাকে কি করতে হবে, তোমার রাইটিং এর জন্য কি করতে হবে, গ্রামার ভোকাবুলারির জন্য কি করতে হবে, সমস্ত তথ্যই থাকছে এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে। সুতরাং প্রত্যেককে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে যদি তুমি তোমার ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা প্রথম ইউনিট টেস্টের নম্বরটা বেশি পেতে চাও ইংলিশ বিষয়ে। তো ইংলিশ বিষয়ে সাজেশন নিয়ে হাজির হয়ে গেছি আমি, তোমাদেরই এসপি ম্যাম। প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি এতটুকু সময় নষ্ট না করে। প্রথমেই তোমাদের বলে দিই, তোমাদের সিন রয়েছে তিনটে পোর্শন ফার্স্ট সামেটিভের জন্য। সেই তিনটের মধ্যে একটা হচ্ছে আর কে নারায়ণের ফাদার্স হেল্প। তো এই যে টেক্সটের কথা বলছি, প্রোজ হিসেবে যেটা তোমাদের রয়েছে, এটাও কিন্তু সেই রকমই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়নতারা সেহগালের। এই দুটোই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তারই সঙ্গে সঙ্গে তোমাদের যেটা পোয়েম হিসেবে রয়েছে ফেবল, সেটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ পোয়েম থেকে কোশ্চেন থাকবেই, আর একটাই যেহেতু তোমার সিলেবাসে রয়েছে তাই সেখান থেকে তো প্রশ্ন থাকছেই। সুতরাং গুরুত্ব বুঝে তোমাকে সেটার উপরে কিন্তু অবশ্যই জোর দিতে হবে। তো এখন চলে আসবো যে কোন পোর্শনটা বেশি ইম্পর্টেন্ট। এই যে তিনটে তোমাদের রয়েছে সিলেবাসে, এই তিনটের মধ্যে কোনটা কোনটা তোমাকে করতেই হবে, কেন করতে হবে। তো তোমাদের সিন পোর্শন থেকে যে নম্বরটা থাকে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, 10 মার্কস কিন্তু এখান থেকে থাকে। আর এই সিনে কি কি রয়েছে, সিনে রয়েছে প্রোজ আর পোয়েম। দুটো প্রোজ আছে, পোয়েম একটা রয়েছে। সুতরাং পোয়েম একটা যেহেতু রয়েছে সেটা তোমার থাকছেই, সেখান থেকে প্রশ্ন থাকবেই। সুতরাং সেখান থেকে আলাদা করে সাজেশন করে কিছু করার নেই, সেই জায়গাটা অবশ্যই আসছেই আসছে। তাই ফেবলের ওপরে অবশ্যই তোমাকে গুরুত্ব আরোপ করতেই হবে। আর এই যে তিনটে পিসের কথা তোমাদের বলছি, দুটো প্রোজ একটা পোয়েম, ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে এই যে তিনটে অংশ রয়েছে, এটা কিন্তু তোমার টেস্টের পরীক্ষার জন্য এমনকি বোর্ডের ফাইনাল এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই ফার্স্ট ইউনিট টেস্টে তোমার এই পোর্শনগুলোর উপরে খুব ভালো করে জোর দেওয়া উচিত, কারণ একেবারে তাহলে বোর্ডের জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করে নিতে পারবে। তোমরা যাতে খুব সহজেই বুঝতে পারো যে তোমাদের কোন জায়গাটা বেশি বেশি করে জোর দিতে হবে, তার জন্য আমি এখানে একটা ছকের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি কোনখান থেকে কত নম্বর থাকে এবং কোনটার উপরে বেশি করে জোর দেওয়া উচিত। একটু দেখে নাও এবং বুঝে নাও। দেখো, তোমাদের ফুল মার্কস হচ্ছে 40 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাকে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। এই 1 ঘন্টা 30 মিনিট সময়ে 40 নম্বরের যে পরীক্ষা, সেখানে আছেটা কি, সেখানে রয়েছে সিন, আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আর রয়েছে রাইটিং স্কিল। এই চারটে জিনিস রয়েছে। চারটের মধ্যে কোথায় কত নম্বর আছে না, সিন থেকে থাকবে তোমার 10 নম্বর, আনসিন থেকে থাকবে 10 নম্বর, গ্রামার পোর্শন থেকে থাকবে 6, ভোকাবুলারিতে 4, মিলিয়ে মোট 10, গ্রামার ভোকাবুলারিতে 10, আর রাইটিং স্কিল হচ্ছে 10। এই মিলিয়ে মোট 40 নম্বর। বোঝা গেল কোথায় থেকে কোন প্রশ্নটা কিরকম ভাবে থাকবে। এবার সেটা তোমাদেরকে আরো ডিটেলসে জানিয়ে দিই যে তোমাদের সিনের যে দুটো পোর্শন প্রোজ আর পোয়েম, সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে সহজেই বুঝতে পারবে। দেখো, সিনের মধ্যে আমি বলেছি যে তিনটে জিনিস রয়েছে, দুটো প্রোজ আছে, একটা পোয়েম রয়েছে। এইবার তোমার প্রোজ থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে 2 নম্বর, সেখানে 1 করে। তাহলে 1 নম্বরের প্রশ্ন দুটো থাকবে, সেখানে পাচ্ছ 2 এমসিকিউ টাইপের প্রোজ থেকে। পোয়েম থেকে এমসিকিউ থাকবে দুটো, 1 নম্বর করে 2। তাহলে এমসিকিউ তোমাদের যে 4টে থাকবে, তার মধ্যে প্রোজ থেকে দুটো, পোয়েম থেকে দুটো। নিশ্চয়ই বোঝা গেছে। এরপরে আসছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেখানেও প্রোজ থেকে থাকবে দুটো, পোয়েম থেকে দুটো। এরপরে আছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেখানে 2 মার্কের প্রশ্ন একটাই করতে হবে। এটা কিন্তু থাকবে অনলি ফর প্রোজ, শুধুমাত্র প্রোজ থেকে থাকবে, এখানে কিন্তু পোয়েম থেকে থাকবে না। তাহলে দেখো, প্রোজ থেকে তোমাদের কত নম্বরের প্রশ্ন থাকছে, এমসিকিউ 2, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 মানে 4, আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হচ্ছে 2 মানে 6। তাহলে সিনে প্রোজ থেকে 6 নম্বরের প্রশ্ন থাকবে, আর পোয়েম থেকে থাকছে 2 আর 2, এমসিকিউ আর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এটা 2 মানে 2 2 4। এইভাবে হচ্ছে টোটাল 10 নম্বর। এরপরে আসছে আনসিন। আনসিনের মধ্যে দেখো কিভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন, মানে কি ধরনের প্রশ্ন আসবে। এখানে এমসিকিউ করতে হবে 4টে, সুতরাং রয়েছে 4 নম্বর। ভিএসএকিউ করতে হবে 4টে, রয়েছে 4 নম্বর। আর এসএকিউ করতে হবে একটাই, 2 নম্বরের প্রশ্ন, রয়েছে 2। তাহলে এই 4 4 8 2 10 মিলিয়ে আনসিন থেকে থাকছে টোটাল 10 নম্বর। মিলে গেল। তাহলে সিনের 10, আনসিনের 10।
এই হয়ে গেল 20 নম্বর। এর পরের পোর্শনটা রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার থেকে বললাম কি থাকবে, 6 নম্বর থাকবে, আর ভোকাবুলারি থেকে 4 নম্বর থাকবে। তাহলে এই গ্রামারের জন্য তোমাকে কি কি করতে হবে? দেখো, গ্রামারের যে 6 নম্বর রয়েছে তার মধ্যে 3 নম্বর হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন থাকবেই। 3 নম্বর আর্টিকেল প্রিপোজিশন থাকছেই। বাকি যে 3 নম্বর তার জন্য অনেকগুলো অপশান রয়েছে। সেটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে যেমন বলা হবে সেরকম করতে হবে। তার মধ্যে কি থাকতে পারে, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এই দুটোর মধ্যে অবশ্যই থাকছেই। তারই সঙ্গে সঙ্গে তোমার ডিগ্রি চেঞ্জ থাকতে পারে, জয়েনিং থাকতে পারে, স্প্লিটিং সেন্টেন্স থাকতে পারে, মানে ভাগ করে দেওয়া, একটা গোটা বাক্যকে ভেঙে দেওয়া সেটা হতে পারে, আবার ভাঙা বাক্যকে জুড়ে দেওয়া, মানে দুটো বাক্যকে জুড়ে দেওয়া সেটা হতে পারে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে করতে বলতে পারে, তার সঙ্গে ফ্রেজাল ভার্ব থাকতে পারে। এই এত রকম কিছু থাকতে পারে বাকি 3 নম্বরের জন্য। তাহলে টোটাল যে 6 নম্বর গ্রামারের 3 নম্বর আর্টিকেল প্রিপোজিশন থেকে থাকবে, বাকি 3 নম্বরে এই এতগুলো কিছু থেকে থাকবে। আর বাকি রইল ভোকাবুলারি, যেখানে রয়েছে 4 নম্বর। সেটা তোমার কি থাকবে, এই যে তোমার আনসিন থাকবে, এই আনসিন থেকে মিনিং ফাইন্ড করতে দেবে, সেখানে দুটো থাকবে, 2 নম্বর করে, মোট 4। এইভাবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টোটাল 10 নম্বর ডিস্ট্রিবিউশন হয়ে গেল। বাকি এবার আমাদের থেকে গেল যেটা, সেটা হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কত রয়েছে, 10। এই 10 নম্বরের জন্য তোমার কি কি থাকবে, এই 10 নম্বরের জন্য তোমার থাকবে লেটার রাইটিং, বায়োগ্রাফি আর প্যারাগ্রাফ। এই যে লেটার রাইটিং, বায়োগ্রাফি আর প্যারাগ্রাফের কথা বলছি, প্যারাগ্রাফের মধ্যে কিন্তু আবার প্রসেসিংও ইনক্লুড রয়েছে। তাহলে এইগুলোর মধ্যে আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লেটার রাইটিং। লেটার রাইটিংটা থাকবেই। তাহলে লেটার রাইটিং, রাইটিং স্কিলের মধ্যে আরেকবার বলে দিচ্ছি কি কি পাবে তুমি, লেটার রাইটিং পাবে, বায়োগ্রাফি পাবে আর প্যারাগ্রাফ রাইটিং পাবে, যার সঙ্গে কিন্তু প্রসেসিংটাও রয়েছে, যেটা অলরেডি তোমরা ক্লাস 9-এ কিছুটা করে চলে এসেছো। এইবার চলে যাবো যে তাহলে তোমরা কোন জায়গাটার উপরে বেশি করে জোর দেবে। সেটা বলার আগে বলি, তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। আর জেনে নাও যে কোন অংশগুলোর ওপর জোর দিতে হবে। তাহলে তোমার সিন পোর্শনে যে 3টে রয়েছে তার মধ্যে একটাই পোয়েম, সেখানে কিন্তু কোনো কিছুই বাদ দিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। আর এই যে সিনটা ফেবল যেটা রয়েছে পোয়েম হিসেবে, সেই পোয়েমটা কিন্তু তোমাকে হুবহু তুলে দেবে, সেখান থেকেই প্রশ্ন থাকবে। তাই এই জায়গাটা তোমাকে দেখতেই হচ্ছে, তাহলে তোমার ওখান থেকেই কিন্তু 4 নম্বর তুমি অনায়াসে পেয়ে যাচ্ছ। চলে যাব প্রোজ পোর্শনে। প্রোজ পোর্শনে যে দুটো তোমাদের রয়েছে, সেই দুটোর মধ্যে থেকে কি হবে না, সেই দুটোর মধ্যে থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে। দুটো প্রোজ থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে। সেই দুটো কি কি না, ফাদার সেলফ আর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই দুটো থেকে তোমাদের যে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো হাইলাইটেড, মানে দেখতেই হচ্ছে, তার জন্য আমি বলবো অবশ্যই ফাদার সেলফ থেকে তোমরা দুটো ইউনিটের উপরে বেশি করে জোর দাও। ইউনিট 2 আর ইউনিট 3 এটার উপরে বেশি করে জোর দাও। এখান থেকেই তোমাকে একটা প্যাসেজ তুলে দেবে, দিয়ে সেখান থেকে প্রশ্ন আসবে। তাই এই দুটো ইউনিটকে খুব ভালো করে পড়ার চেষ্টা করো। আর তারই সঙ্গে সঙ্গে যেটা পাসিং অ্যাওয়ে অফ বাপু যেটার কথা বলছি, এর যে 3টে ইউনিট রয়েছে, একদম প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে 3টে ইউনিট রয়েছে, 3টে ইউনিটের ওপরেই জোর দিতে হবে। এর যে কোনো একটাই তোমাকে প্যাসেজ আকারে তুলে দেবে, তুলে দিয়ে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই অবশ্যই এগুলো খুব ভালো করে তোমাকে দেখতেই হচ্ছে। দুটোর জন্য যেগুলোর কথা বললাম, এগুলো শুধু তোমার এই ফার্স্ট ইউনিট টেস্ট নয়, তোমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড এক্সামের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই এখন থেকেই জোর দিয়ে এটা করে নাও। সিন পোর্শনটা তোমরা যদি এইভাবে করতে পারো, তাহলে এখান থেকে 10 নম্বর তুমি কিন্তু অবশ্যই পেতে পারবে, সেটা আমি বলেই দিতে পারি এখন থেকেই। এরপরে চলে আসি আনসিন। দেখো, আনসিন মানে একটা অজানা প্যাসেজ তোমাকে দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে করতে হবে। তো এই পোর্শনটায় পুরো নম্বর তারাই পেতে পারবে যারা ভীষণভাবে প্র্যাকটিস করবে। প্রচুর প্র্যাকটিস করলে তবেই কিন্তু আনসিনের সম্পূর্ণ নম্বরটা পাওয়া যায়। তাই প্র্যাকটিস তুমি কতটা করছো তার উপর নির্ভর করবে তুমি কতটা নম্বর পাবে। এর তো কোনো সাজেশন হয় না, তাও তোমাদের কিছু কিছু অংশ একটু বলে দিই যেগুলোর উপরে একটু জোর দেবে বেশি করে। যেমন তোমাদের এই বছরের জন্য আসতে মানে টেস্ট, ফাইনাল সমস্ত পরীক্ষার জন্যই অতি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সুনিতা উইলিয়ামস। এটা তোমার আনসিন হিসেবে আসতে পারে, তোমার প্যারাগ্রাফ রাইটিংয়ে আসতে পারে, বায়োগ্রাফিতে আসতে পারে। সুতরাং এটার ওপরে কিন্তু অবশ্যই একটু ভালো করে তুমি কোথাও থেকে যদি কোনো পোর্শন পেয়ে থাকো, সেটার ওপরে একটু দেখে যাবে। তারপর
তারপর সঙ্গে সঙ্গে যেটার উপর তোমাকে জোর দিতে হবে, সাম্প্রতিক যে সমস্ত ঘটনাবলী আমরা দেখতেই পাচ্ছি, বেশ কিছুদিনের মধ্যে বেশ কতগুলো ভূমিকম্পের ঘটনা ঘটে গেছে, সেই আর্থকোয়েকের ওপরে একটু আনসিন তোমাকে দেখে যেতে হবে, গ্লোবাল ওয়ার্মিং এর ওপর দেখতে হবে, তারই সঙ্গে সঙ্গে দেখতে হবে পলিউশন, দূষণের ওপরেও কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হচ্ছে। তাছাড়া যে কোনো কারেন্ট ইস্যু হিসাবে তুমি ট্রেন অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, যেগুলো মানে একটা অ্যাক্সিডেন্টাল কেস, সেটা দিয়ে দিতে পারে। তাছাড়া কি থাকতে পারে সেখানে, ডিফরেস্ট্রেশন, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এর ওপরেও কোনো টপিকস তোমাকে তুলে দিতে পারে, সেটাও আনসিনে থাকলো, সেই প্যাসেজ অনুযায়ী তোমার কিছু প্রশ্ন থাকলো, সেটা তোমাকে করতে হতে পারে। এইরকমই বিভিন্ন বিষয় যেগুলো একেবারে সাম্প্রতিকতম ঘটনা যেগুলো, সেগুলোর ওপরেও কিন্তু তোমাকে আনসিনের জন্য অবশ্যই জোর দিতে হবে। এই পদ্ধতিতে তুমি কিন্তু অবশ্যই আনসিনেও 10 নম্বরটা পেতে পারো, তবে অবশ্যই সেখানে প্র্যাকটিসটা জরুরি, সেটা আমি বারবার করে বলছি। আর এরপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে তো কোনো সাজেশন বা আসতে পারে এই রকম কিছুই বলা সম্ভব নয়, কারণ এটা টোটালটাই তোমার নির্ভর করবে সম্পূর্ণ তুমি কিরকম প্র্যাকটিস করছো তার উপরে। প্র্যাকটিস ছাড়া গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে 6+4 যে 10 মার্কস রয়েছে, এটা কিন্তু পাওয়া অসম্ভব। তাই তুমি অবশ্যই খুব ভালো করে আর্টিকেল প্রিপোজিশন, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এগুলো তো দেখবেই, কারণ এখান থেকে প্রশ্ন থাকছেই। এরপর যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলে তোমাকে কোন কোন জিনিসগুলোর উপর জোর দিতে হবে সেটা তো অবশ্যই জানাবো, তবে তার আগে বলি তোমাদের এই যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট, সেই টেস্টের জন্য বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি সেগুলো অবশ্যই দেখে নাও। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, যারা এখনো দেখোনি তারা সেখানে ক্লিক করেও কিন্তু দেখে নিতে পারো। এখন জেনে নাও রাইটিং এর জন্য তোমাদেরকে কিসের উপর বেশি করে জোর দিতে হবে। অবশ্যই যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে লেটার রাইটিং। লেটার রাইটিং এর জন্য জানো তোমরা যে পার্সোনাল লেটার সেটা থাকতে পারে, ফর্মাল লেটার থাকতে পারে, লেটার টু এডিটর, এরকম এডিট থাকতে পারে। তো বিভিন্ন যে টাইপের লেটার রয়েছে সেই লেটার রাইটিং এর ওপরে কিন্তু তোমাকে অবশ্যই জোর দিতে হবে, কারণ এটা থাকছেই। তো লেটার রাইটিং এর জন্য কি কি সাধারণত তোমাকে করতে হতে পারে তার আমি একটা খসড়া তোমাকে বলে দিচ্ছি, প্রয়োজনে তোমরা নোট ডাউন করে নাও। এইগুলোর ওপরে একটু বেশি বেশি করে জোর দাও। বন্ধুকে চিঠি, সেটা তো সাধারণত থাকতেই পারে একদম পার্সোনাল লেটার হিসেবে। তাছাড়া তোমার হচ্ছে স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে চিঠি, সেই বিষয়ক চিঠিও তোমার থাকতে পারে। এডিটোরিয়াল লেটারও কিন্তু থাকতে পারে। তো তার জন্য কোন কোন বিষয়গুলোর উপর জোর দেবে সেটা একটু বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে যদি বন্ধুকে চিঠির কথায় আসি, তাহলে বলি তোমার এই যে পরীক্ষা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, তার প্রিপারেশন কেমন রয়েছে সেই সম্পর্কিত চিঠি লিখতে হতে পারে, বা বলতে পারে বন্ধুকে তোমার জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো, বা তোমার বাড়ির এলাকায় সেখানে কোনো পূজা অনুষ্ঠান আছে, পূজার সময় নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লিখতে পারো, বা বলতে পারে যে তোমার ডেলি রুটিন কি রকম আছে সেটা জানিয়ে লিখতে পারো, বা বন্ধুর ডেলি রুটিন কি আছে সেটা জানার জন্য তুমি চিঠি লিখতে পারো, বা তোমার প্রিয় শখ কি, হবি, সেটাও তুমি জানাতে পারো, বা এই যে নানান রকম খেলাধুলা এখন চলছে সেই সম্পর্কিত চিঠি লিখতে হতে পারে, বা বলতে পারে তুমি একটা কোনো মেলায় গেছিলে, সেটা বই মেলা হতে পারে বা অন্যান্য কোনো মেলা হতে পারে, সেই মেলার যে তোমার অভিজ্ঞতা সেটা জানিয়ে লিখতে হতে পারে, বা বলতে পারে মোবাইলের যে অপব্যবহার চলছে সেই সম্পর্কিত লেখা, একটা বন্ধুকে একটা চিঠি লেখা সেটা হতে পারে, বা তোমার পড়াশোনার উন্নতির জন্য কি কি প্রয়োজন সেই সম্পর্কিত একটা চিঠি লিখতে হতে পারে, বা বলতে পারে যে গ্রামের সৌন্দর্য, তোমার গ্রামের সৌন্দর্য কিরকম সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো, এইরকমও কিন্তু থাকতে পারে। তো তার জন্য তুমি কতগুলো প্র্যাকটিস করবে, তার জন্য তোমাকে একটা নির্দিষ্ট ফরম্যাট করতে হবে। সেই ফরম্যাটটা থাকলে তুমি সেখানে শুধুমাত্র যে টপিকস বলেছে সেই জায়গাগুলো একটু চেঞ্জ করে দিলে কিন্তু তোমার লেটার রাইটিংটা কমপ্লিট হয়ে যাবে। তাই সেটার উপরে অবশ্যই জোর দেওয়া উচিত। আর এরপরে আসি যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে চিঠি, সেখানে তোমাকে কি বলতে পারে, স্কুল ম্যাগাজিন বেরোবে সেটার জন্য চিঠি লিখতে হতে পারে, বা তুমি বহুদিন অসুস্থ ছিলে স্কুলে আসতে পারোনি, মানে যে চিঠিটা তুমি একদম ছোট থেকে শিখে শিখে আসছো, বাংলায় শিখেছো, বর্তমানে ইংলিশেও শিখেছো, সেই সম্পর্কিত চিঠি লিখতে হতে পারে, বা বলতে পারে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে স্কুলে, তার জন্য একটা চিঠি লিখতে হতে পারে, বা তোমাদের স্কুলের একটা ট্যুর অর্গানাইজ করা হবে, মানে সেটা কোনো হিস্টোরিক্যাল প্লেস হতে পারে, সেখানে যাওয়ার জন্য চিঠি লিখতে পারো, বা হয়তো বলে দিল যে স্কুলের যে লাইব্রেরি সেটা রেডি করতে হবে তার জন্য, বা লাইব্রেরিতে রেফারেন্স বইয়ের সংখ্যা আরও বাড়াতে হবে সেই সম্পর্কিত চিঠি, মানে এরকম বহু কিছু থাকতে পারে, সাইকেল স্ট্যান্ড বানিয়ে দিতে হবে এই সম্পর্কিত চিঠি, নানান কিছু থাকতে পারে তোমার লেটার রাইটিংয়ে, যেটা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে লেখা। এডিটোরিয়াল লেটার হিসেবে তোমরা কয়েকটা দেখে রাখবে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে হাই প্রাইস অফ এভরিডে নেসেসিটি, প্রাত্যহিক জীবনের যে প্রয়োজনীয় জিনিস
জিনিসপত্র তার যে মূল্য বৃদ্ধি সেই সম্পর্কিত চিঠি এটা বলতে পারে, বা বলতে পারে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইয়োর লোকালিটি, এটা বলতে পারে তোমার অঞ্চলের যে আবর্জনার স্তূপ সেটা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না, খুব অনিয়মিত হচ্ছে, সেই সম্পর্কিত চিঠি বলতে পারে। আবার তাছাড়া আরও যেটা বলতে পারে সেটা হচ্ছে রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেল, এই সমস্ত যে যানবাহন, সেই সমস্ত যানবাহন, অনিয়ন্ত্রিত যানবাহন, সেইগুলো সম্পর্কিত চিঠি এডিটরকে লিখতে হতে পারে। মানে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমি তোমাদের জন্য এখন বললাম লেটার রাইটিং হিসাবে। এরপরে তোমাদের বলবো প্যারাগ্রাফ রাইটিং, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাকে দেখতেই হবে, সেটা আগেই বলেছি, সুনিতা উইলিয়ামস। এটা কিন্তু তোমার আনসিন থাকতে পারে, প্যারাগ্রাফেও থাকতে পারে, বায়োগ্রাফিতেও থাকতে পারে, তাই প্যারাগ্রাফ রাইটিং এর জন্য এটা অবশ্যই দেখছো। তারই সঙ্গে সঙ্গে গ্লোবাল ওয়ার্মিং দেখবে, পলিউশন দেখবে, ব্লাড ডোনেশন ক্যাম্প দেখবে, হিস্টোরিক্যাল প্লেস ট্যুর এটা দেখবে, বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ এটা দেখে রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে ভ্যালু অফ নিউজ পেপার রিডিং সেটা দেখবে। তারই পাশাপাশি তোমাকে দেখতে হবে সেফ ড্রাইভ সেভ লাইফ, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারই সঙ্গে আরও কয়েকটার কথা বলবো যেগুলো দেখতে হচ্ছে বেনিফিটস অফ রিডিং বুকস, এটা তোমরা দেখতে পারো। তার সঙ্গে সঙ্গে ভীষণ গুরুত্বপূর্ণ এবারে সেটা হচ্ছে কন্যাশ্রী, এটাও কিন্তু দেখতে হবে। আর তারই সঙ্গে সঙ্গে কিছু ইম্পর্টেন্স যেমন হচ্ছে জল সংরক্ষণ, ওয়াটার কনজারভেশন, এটা তোমরা দেখবে। তারপরে হচ্ছে গাছের প্রয়োজনীয়তা, সেটা দেখে নিতে হবে। ইম্পর্টেন্স অফ স্পোর্টস, তোমাদের জীবনে মানে ছাত্রছাত্রীর জীবনে যে খেলাধুলার গুরুত্ব সেটা হতে পারে। এম ইন ইয়োর লাইফ এটা, অথবা ডিসিপ্লিন ইন ইয়োর লাইফ এটা, মানে তোমার জীবনের লক্ষ্য হতে পারে বা তোমার জীবনের শৃঙ্খলা এটা হতে পারে। তারই সঙ্গে সঙ্গে অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ যেটা, সেটা আর একটার কথা বলছি, ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাও অবশ্যই তোমাকে প্যারাগ্রাফ রাইটিং এর জন্য দেখতে হবে। তাছাড়া তুমি দেখতে পারো এ মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ, এটাও দেখতে পারো। এইরকমই বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলোকে প্যারাগ্রাফ রাইটিং এর জন্য তোমাকে দেখতে হবে। তাছাড়া বলেছি প্যারাগ্রাফের মধ্যে কিন্তু প্রসেসিংও এসে যায়, যেটা তোমরা ক্লাস 9-এ অলরেডি করে ফেলেছো। সেখানে হচ্ছে তোমার কাগজ তৈরি, তারপরে ম্যাঙ্গো জুস, তারপরে ওয়াশিং ক্লথস, এছাড়াও এটসেট্রা এটসেট্রা, এরকম অনেক কিছু তোমরা শিখে এসেছো, এখনো করেছো নিশ্চয়ই প্র্যাকটিস, সেইগুলোর উপরে জোর দেবে। সর্বোপরি তোমার স্কুল টিচার যেগুলোর উপরে বেশি করে জোর দিয়েছিলেন ক্লাসে পড়ানোর সময়, বা যদি কিছু বলে দেন যে এইগুলো একটু ভালো করে পড়বে, তাহলে অবশ্যই সাজেশন হিসেবে সেইগুলোকে কিন্তু তোমাকে অগ্রাধিকার দিতেই হবে। আমার বলাগুলোর পাশাপাশি সেগুলোর কিন্তু ইম্পর্টেন্স আরও বেশি, কারণ তোমার এই ফার্স্ট সামেটিভের প্রশ্ন স্কুল থেকেই করা হবে, তাই তোমার ক্লাস টিচার যেটা বলেছেন সেটার উপরে অবশ্যই জোর দিতে হবে। এবার চলে আসি বায়োগ্রাফি। বায়োগ্রাফিতেও কয়েকজনের কথা বলবো যেগুলো তোমরা বায়োগ্রাফি হিসেবে অবশ্যই দেখে রাখবে, মানে একদম অতি সাধারণ হিসেবে যেগুলো দেখতেই হবে, মানে একদম নর্মাল ব্যাপার দেখতেই হবে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুনিতা উইলিয়ামস, এগুলো তোমাকে দেখতেই হচ্ছে। মহাশ্বেতা দেবী, জয় গোস্বামী, এপিজে আব্দুল কালাম, লতা মঙ্গেশকর, তারই সঙ্গে সঙ্গে দেখবে সত্যজিৎ রায়, এরকম বেশ কিছু। তাছাড়া তোমার যে বই রয়েছে সেই বইয়েও কিন্তু বেশ কিছু বায়োগ্রাফির জন্য যেগুলো রয়েছে সেগুলোর উপরে জোর দিতে হবে। বহু স্কুলের প্রশ্ন কিন্তু ওই এক্সারসাইজের প্রশ্ন থেকেই হয়ে থাকে, তাই সেগুলোর উপর যদি জোর দেওয়া হয় সেখান থেকে তুমি অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। একেবারে শেষ গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সটা বলার আগে বলি, আজকের এই উপস্থাপনা যদি তোমার মনোমতন মনে হয়, যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর যে যে বিষয়গুলোর উপরে সাজেশন চ্যানেলের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে সেগুলো দেখতে একেবারেই ভুলবে না, কারণ গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা মুষ্টিমেয় কিছু করে প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে বিভিন্ন সাবজেক্টের জন্য, অবশ্যই সেগুলো দেখে নাও ভালো নম্বর যদি পেতে চাও। আর সেই যে শেষ গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলছিলাম, সেটা বলার আগে প্রত্যেককে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এতটা সময় ধরে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আর যে ট্রিক্সটার কথা এখন বলছি সেটা হচ্ছে তোমরা বায়োগ্রাফির জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট করে নাও, তার ওপরে যার সম্পর্কেই দিক না কেন সেখানে তো তোমাকে তথ্য তুলেই দেবে, তাহলে সহজেই তুমি লিখতে পারবে। আর লেটারের জন্য অবশ্যই একটা ফরম্যাট যেটা তোমাকে ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন রকমের চিঠি যাই সম্পর্কে যদি থাক না কেন সেখান থেকে কিছু হলেও নম্বর পাওয়ার জন্য। আর যারা সম্পূর্ণ নম্বর আশা করছো তারা তো নিশ্চয়ই প্রত্যেকটাই নিয়েই খুব ভালো করে প্র্যাকটিস করেছো, তাই তাদের কোনো চিন্তা ভাবনার কারণ নেই। যাদের মনে হচ্ছে প্রিপারেশনটা যথাযথ এখনো পর্যন্ত হয়নি, তাদের জন্য এই ট্রিক্সটা রইল। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই কামনা করে আজকের মতো শেষ করলাম।